জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা। শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে সরকার, বললেন অর্থমন্ত্রী। এবং কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আসবে কাল। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুম্মার নামাজের পর দুপুর 2টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং সূরা ফাতিহা পাঠ শেষে মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতি সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। এই সময় সমাধিস্থলের আশেপাশে কঠোর নিরাপত্তার জোরদার করা হয়। পুলিশ, ডিবি ও এসএসএফ এর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। নিরাপত্তা বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে দলের নেতাকর্মী ও সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষা খাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বিএনপির সরকার বাস্তবায়ন করেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে তা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকালে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবন ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা ব্যবস্থা যে অবস্থানে পৌঁছেছে সেখান থেকে আরও এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা খাতের সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে শিক্ষা খাতে এত বড় বাজেট কোনো সময় হয় না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিক্ষার যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখান থেকে এখন আমরা সেলভেজ করার চিন্তা করছি। শিক্ষা ব্যবস্থা সার্বিকভাবে এখান থেকে আমরা বেরিয়ে এসে সত্যিকার অর্থে রিয়েল লাইফ নিড বেসড একটা এডুকেশন, যেটা আমরা সেখানে যেতে চাচ্ছি। দেশের বাইরে নিড বেসড একটা এডুকেশন দরকার। এবং আমাদের যে রেটিংস আছে, গ্লোবাল রেটিংসে আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে আমাদের পৌঁছতে হবে। আইনি প্রক্রিয়া বিলম্ব হওয়ায় আজ দেশে আসছে না কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মরদেহ। শনিবার মরদেহগুলো বাংলাদেশে আসবে বলে জানিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশন। জানানো হয়েছে, মরদেহ দ্রুত পরিবহন ও পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত 7 জনের মধ্যে 5 জনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে এবং 1 জনের মরদেহ সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হবে। বেনাপোল দিয়ে যাদের মরদেহ পাঠানো হবে তারা হলেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শারমিন, স্বর্ণশীষ দত্ত, মোহাম্মদ আকরাম আলী এবং সাভারের আহমেদ বাবু। সাতক্ষীরার SM আলিমুজ্জামানের মরদেহ পাঠানো হবে ভোমরা সীমান্ত দিয়ে। আর সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে আবারও চড়া মাছ, মুরগি ও ডিমের দাম। অধিকাংশ মাছই 200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে না। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 190 টাকা আর ডিমের ডজন 140 থেকে 150 টাকা। তবে কিছুটা কমেছে কয়েক ধরনের সবজির দাম। সহকর্মী রাইসুল রিফাতের ছবিতে মোহাম্মদ হৃদয় খানের রিপোর্ট। আয় বাড়েনি, অথচ প্রতি সপ্তাহে বাড়ছে বাজারের খরচ। কিছু সবজির দাম কমলেও মাছ, মুরগি ও ডিমের চড়া দামে স্বস্তি নেই ক্রেতাদের। চলতি সপ্তাহে কিছু সবজির দাম কমতির দিকে থাকলেও মাছ ও ডিমের বাজার এখনও বেশ চড়া। ফলে ছুটির দিনে বাজারে এসেও প্রয়োজনীয় পণ্য কিনতে হিসাব কষতে হচ্ছে ক্রেতাদের। বাজার তো সবসময় বাড়তেই থাকে, আর আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমাদের নাগালের মধ্যে কখনোই আমরা পাই না। আমাদের যেহেতু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এখন বাজার তো আমাদের নিয়ন্ত্রণে নাই। আমরা 50 টাকা 30 টাকা লাগবে,
আরও দাম 40 টাকা, কালকে 2 দিন পর দেখুন 50 টাকা। আসলে আগের চেয়ে একটু মোটামুটি তেমন না, আরও যদি কমে তাহলে আরও ভালো হয়। বাজারজাত যদি সেটা সুবিধাজনক হয় আমাদের জন্য, জনগণের জন্য, সবার জন্য সুস্থিতা আসে। বিক্রেতারা বলছেন মৌসুম না হওয়ায় কয়েক ধরনের সবজির সরবরাহ কম থাকায় সেগুলোর দাম কিছুটা চড়া। তবে অন্যান্য সাধারণ সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় অনেক সবজির দাম আগের তুলনায় কমেছে। আছে মোটামুটি, কিছু সবজির দাম বাড়ছে, কিছু সবজির দাম কমছে, এরকমই চলতেছে বর্তমানে। যেরকম টমেটো আগে 90 টাকা 100 টাকা ছিল, এখন 120 টাকা এরকম। কাঁচামরিচের দাম কমছে, আগের থেকে কমছে। ইন্ডিয়ান যখন আসছে তখন দাম কমে গেছে। বৃষ্টি হলে দামটা একটু বাড়ে, বৃষ্টি না হলে দামটা একটু কমে। আবার এটা নষ্টর বিষয় আছে, সবজি নষ্ট হলে দাম বাড়ে, সবজি আবার থাকলে অ্যাভেলেবেল আমদানি হলে দাম মোটামুটি ঠিক থাকে। হ্যাঁ, গত সপ্তাহের তুলনায় এই সবজির দাম কম, এই সপ্তাহে একটু কম, এই সপ্তাহে বাড়ে না কোনো কিছুর দাম, মোটামুটি ঠিক আছে। প্রতিদিনের বাড়তি বাজার খরচে নিম্ন ও মধ্যবিত্তের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সবজির দাম কিছুটা কমলেও মাছ, মুরগি ও ডিমের বাড়তি দামে পকেট খালি হচ্ছে ক্রেতাদের। তাই তো নিত্য পণ্যের দামের লাগাম টানতে কার্যকর বাজার তদারকির দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা। বিজয় টিভি নিউজ ডেস্ক। মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম আবারও গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পে তার গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব 2। আজ এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাটের মধ্যে তিনি অন্যতম। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ 36টি মামলা রয়েছে। এসব ভয়ঙ্কর আসামিরা কিভাবে দ্রুত জামিনে বেরিয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলেন র্যাব অধিনায়ক। ডিএমপির মোহনপুর থানার হত্যা চেষ্টা ও খুনের 60টি, মাদকদ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে 14টি, বিশেষ ক্ষমতা আইনে 13টি, বিস্ফোরক আইনে 1টি এবং দাঙ্গা সরকারি কাজে বাধা দেওয়া 1টি মামলা সহ মোট 36টি মামলা হয়েছে। আজকে একটি অস্ত্র মামলা এবং একটি মাদক মামলা তার বিরুদ্ধে রুজু হওয়া প্রক্রিয়াধীন রয়েছে, জামিন পায় আর কি। তো এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে নিশ্চয়ই। আমরা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হামের উপসর্গের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 829 জনে। একই সঙ্গে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 940 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া 3 শিশুর মধ্যে একজন ঢাকার, একজন সিলেটের এবং একজন খুলনার। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1,47,591 জনে। এর মধ্যে 18,208 জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর থানার ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শেখ সিফাত সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে 3 নারী রয়েছেন। এই সময় দেশীয় অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান। তিনি জানান, বৃহস্পতিবার রাতে সাহলেনগর এলাকায় বুলবুলের পথ রোধ করে মামলা তুলে নেওয়ার হুমকি দেয় সিফাত ও তার সহযোগীরা। তর্কাতর্কির এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার আরও জানান, এর আগে বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনায় সিফাত সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলা তুলে নিতে বুলবুলকে হুমকি দেওয়া হচ্ছিল। সিফাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। গতকাল রাত আনুমানিক 9 ঘটিকার সময় বন্দর এলাকায় বুলবুল নামে এক ভদ্রলোককে সিফাত বাহিনী কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই যে সিফাত, সে বন্দর এলাকায় এক বিশাল এক ত্রাসের রাজত্ব করে তুলছিল, সাধারণ মানুষ মুখ খুলতে পারছিল না। তার বিরুদ্ধে 11টি মামলা রয়েছে, 14টি মামলা রয়েছে এবং তার যে সহযোগী জুম্মনের 11টি মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে যে সিফাতের বিরুদ্ধে 6টি ওয়ারেন্ট এবং জুম্মনের বিরুদ্ধে 4টি ওয়ারেন্ট আছে। আমরা গতকাল এই মামলার এজাহার নামে মোট 11 জনকে গ্রেফতার করেছি। সাথে আলামত হিসাবে চাকু, ছুরি সহ আমরা অনেক কিছু এখানে উদ্ধার করেছি এবং সাথে তাদের সাথে বলার বিষয় যে ওয়াকিটকি, সেই ওয়াকিটকি পাওয়া গিয়েছে, সেটা আমরা উদ্ধার করেছি।
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি শুটার গান ও কার্তুজ সহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আলম আলী রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাত 2টার দিকে সলিমপুর ইউনিয়নের ভারুইমারি মাধালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 12 সিপিসি 2 পাবনা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র কেনাবেচার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এই সময় তার কাছ থেকে একটি শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে 9 উইকেটের হারের পর টাইগারদের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মেকাইয়ে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে ভালো খেলেছে। কামিন্স স্বীকার করেন, প্রথম টেস্টে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি অস্ট্রেলিয়া। বিপরীতে বাংলাদেশ ছিল ধারাবাহিক, শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর। আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে অস্ট্রেলিয়াকে সেরা ক্রিকেট খেলতে হবে বলেও জানান তিনি। 2 ম্যাচের সিরিজে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে। দ্বিতীয় টেস্টে ড্র করলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বে শান্তর দল। ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6টায়। 2026 বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পর কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বর্তমানে 2028 সাল পর্যন্ত চুক্তি থাকলেও ফেডারেশনের লক্ষ্য 2030 বিশ্বকাপ পর্যন্ত তাকেই জাতীয় দলের দায়িত্বে রাখা। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান বলেন, বিশ্বকাপের মঞ্চে দে লা ফুয়েন্তের উপস্থিতি স্পেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্ব ও পরিশ্রমী দলের ঐতিহাসিক সাফল্য এসেছে বলেও মন্তব্য করেন তিনি। 2030 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। ওই আসরের ফাইনাল স্পেনে আয়োজনের প্রত্যাশাও জানিয়েছেন লুজান। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা। শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে সরকার, বললেন অর্থমন্ত্রী। এবং কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আসবে কাল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtv-limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।